Bismillahir Rahmanir Rahim. Welcome to the National University online class. আমি মোহাম্মদ আব্দুল মোত্তালেব, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। সাবজেক্ট অ্যাকাউন্টিং, প্রোগ্রাম মাস্টার্স টু প্রিলিমিনারি, কোর্স কোড 412505, নেম অফ দ্য কোর্স বিজনেস ফিনান্স, লেকচার নাম্বার 6, টাইটেল অফ দ্য লেকচার concept of risk and return. Chapter 6, concept of risk and return. Learning outcome, শিক্ষণ ফল। আমরা এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক সম্পর্কে জানতে পারবো, ঝুঁকি পছন্দ আচরণ সম্পর্কে ধারণা পাবো, মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল CAPM সম্পর্কে ধারণা নিব, মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের অনুমিত সত্যসমূহ জানব, মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের সমালোচনা শিখব, বিটা সহগ পোর্টফোলিও বিটা মূলধন বাজার রেখা ও সিকিউরিটি বাজার রেখার মধ্যে সম্পর্ক শিখব, মূলধন বাজার রেখা ও সিকিউরিটি বাজার রেখার মধ্যে পার্থক্য সম্পর্কে জানব, কিছু ব্যবহারিক সমস্যা ও সমাধান শিখব। এবার আসি আমরা আজকের আলোচনায় ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক। সকল বিনিয়োগকারী তার তহবিল বিনিয়োগের পূর্বে ওই বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় এবং বিনিয়োগের ঝুঁকির কথা বিবেচনা করে। যে সকল বিনিয়োগকারী কোনো ঝুঁকি নিতে আগ্রহী নয়, অর্থাৎ যিনি সর্বদা ঝুঁকি এড়াতে চান, তিনি ঝুঁকিবিহীন সরকারি বন্ডে বিনিয়োগ করে সেখান থেকে একটি নির্দিষ্ট হারে নিশ্চিতভাবে আয় পাবেন। এই আয় হারকে ঝুঁকিমুক্ত আয় বলে। অন্যদিকে অনেক বিনিয়োগকারী আছেন যারা বেশি ঝুঁকিপূর্ণ সিকিউরিটিতে বিনিয়োগ করে অতিরিক্ত আয় করতে চান, অর্থাৎ এই সকল বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক শেয়ার বিনিয়োগ করে ঝুঁকিমুক্ত আয় অপেক্ষা বেশি আয় করতে চায়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত আয়কে ঝুঁকির প্রিমিয়াম বলে। যত বেশি ঝুঁকিপূর্ণ সিকিউরিটিতে বিনিয়োগ করা যায়, প্রত্যাশিত আয়ও তত বেশি আশা করা যায়। অর্থাৎ বিনিয়োগ যত বেশি ঝুঁকি থাকবে, সেখান থেকে আয়ের প্রত্যাশাও তত বেশি থাকবে। সুতরাং বোঝা যাচ্ছে যে ঝুঁকি ও আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। আমরা ঝুঁকি আয়ের মধ্যে সম্পর্ক আমরা দেখলাম। অনেক বিনিয়োগকারী আছে যারা ঝুঁকি এড়িয়ে যেতে চান, তারা সরকারি বিনিয়োগে সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করেন, সেখান থেকে নির্দিষ্ট হারে তারা আয় পায়। এটাকে বলছে ঝুঁকিমুক্ত আয় বা ঝুঁকিবিহীন আয়। আর অন্যদিকে কিছু বিনিয়োগকারী আছে যারা অতিরিক্ত ঝুঁকি নিতে অভ্যস্ত বা ঝুঁকি নিতে চায়। এই সকল বিনিয়োগকারী ঝুঁকিমুক্ত আয় অপেক্ষা বেশি আয় করতে চায়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত আয়কে যেটা হয় সেটা হলো আয়ের প্রিমিয়াম, ঝুঁকির প্রিমিয়াম। এইগুলো আমরা আজকের তাহলে এগুলোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেগুলো আমরা শিখলাম। এখন আমরা শিখব একটা রেখাচিত্রের সাহায্যে কীভাবে ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। আমরা দেখতে পাচ্ছি OX দেখা যাচ্ছে OX অক্ষে ঝুঁকি এবং OY অক্ষে প্রত্যাশিত আয়। এই যে এই অক্ষে আমরা দেখতে পাচ্ছি নিচে এটা ঝুঁকির মাত্রা 1, 2, 3, 4, আর এটা হলো প্রত্যাশিত আয় OY এক্সিস 5, 6, 7, 8 এগুলো। তাহলে চিত্রে OX অক্ষে দেখা যাচ্ছে যে ঝুঁকি যত বেশি নেওয়া হচ্ছে, ঠিক সমান হারে OY অক্ষে আয় বাড়ছে। সুতরাং এই বিষয়টি স্পষ্ট যে ঝুঁকি বাড়ার সাথে সাথে আয় বাড়ার সম্ভাবনা দেখা দেয়। তাহলে যেভাবে ঝুঁকিও বাড়ছে, সেই ক্ষেত্রে আয়ও তেমনিভাবে বাড়ছে। তাহলে আমরা রেখাচিত্রের সাহায্যে ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করলাম। এখন আমরা শিখব ঝুঁকি পছন্দ করুন। ঝুঁকি অনুভবের তীব্রতা অনুযায়ী বিভিন্ন ব্যক্তি বা ফার্মে ঝুঁকিরও ভিন্নতা পরিলক্ষিত হয়। অর্থাৎ সকল ধরনের বিনিয়োগকারীরা একই ধরনের ঝুঁকি পছন্দ করে না। ঝুঁকি গ্রহণের পছন্দের মাত্রার উপর ভিত্তি করে ঝুঁকিকে 3 ভাগে ভাগ করা যায়। নিম্নে চিত্রে উপস্থাপন করা হলো। তাহলে এখানে ঝুঁকি আর এখানে ডান পাশে উপরে হলো প্রত্যাশিত আয়, আর এই অক্ষে নিচের হরিজন্টাল অক্ষে ঝুঁকি। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি ঝুঁকি পছন্দকরণ আচরণ।
তাহলে এটা হলো রিস্ক অ্যাভারেজ, মাঝখানে যে লাইন আছে সেটা রিস্ক ইনডিফারেন্স, নিরপেক্ষ, আর নিচে যে লাইন আছে সেটা রিস্ক সিকিং। তাহলে এই বিনিয়োগকারীরা ঝুঁকি বরাবর রাখতে চায়, অ্যাভারেজ করতে চায়, ইনডিফারেন্স এর ঝুঁকিমুক্ত আয়ের উপর যেতে চায় না, ঝুঁকি নিরপেক্ষ, আর সিকিং এ ঝুঁকি বেশি খোঁজে, বেশি আয়ের প্রত্যাশায়। তাহলে এটা আমরা পরে প্রোগ্রাফিকটা আমরা শিখব আলোচনার মাধ্যমে। আমরা দেখি পরের স্লাইডে কী শিখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের চিত্রে ঝুঁকিকরণের পছন্দের মাত্রার উপর ভিত্তি করে ঝুঁকিকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো ঝুঁকি নিরপেক্ষ, রিস্ক ইনডিফারেন্স। এমন কিছু বিনিয়োগকারী রয়েছে যারা ঝুঁকি সম্পর্কে একেবারে নিরপেক্ষ থাকে, অর্থাৎ ঝুঁকির পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে এদের প্রত্যাশিত আয়ের পরিবর্তন হয় না। তাহলে এদেরকে বলা হচ্ছে ঝুঁকি নিরপেক্ষ। ঝুঁকি বিমুখ, রিস্ক অ্যাভার্স, এই প্রকারের বিনিয়োগকারী ঝুঁকি এড়িয়ে যেতে চলতে চায়। তারা ঝুঁকি গ্রহণ করে তার জন্য অধিক হারে রিটার্ন প্রত্যাশা করে। এরা হলো ঝুঁকি এড়িয়ে যেতে চায়, ঝুঁকি বিমুখ। ঝুঁকি অনুসন্ধান, 3 নম্বর ঝুঁকি অনুসন্ধান, রিস্ক সিকিং। এই প্রকারের বিনিয়োগকারী ঝুঁকি উপভোগ করে তাতে যদি আয়ের পরিমাণ কমেও যায়, অর্থাৎ এটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে, এদের ঝুঁকির পরিমাণও বেশি, আয়ের পরিমাণও বেশি। আর ঝুঁকি বিমুখ যারা, তারা ঝুঁকি এড়িয়ে যেতে চান, এরা এদের আয়টাও খুব বেশি কম বেশি হয় না। আর ঝুঁকি নিরপেক্ষ যারা, তাদের ঝুঁকির মাত্রা হ্রাস বৃদ্ধির ফলে প্রত্যাশিত আয়েরও পরিবর্তন হয় না। তাহলে আমরা শিখলাম ঝুঁকি পছন্দের মাত্রা অনুযায়ী ঝুঁকি 3 প্রকার, আমরা এগুলো বর্ণনা করলাম। এবার আমরা শিখব মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইজিং মডেল। এটা একটা মডেল, এর মাধ্যমেও আমরা প্রত্যাশিত আয়ের হার আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা আলোচনায় আসি। সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেটস প্রাইজিং মডেল, এর সাহায্যে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করা যায়। আধুনিক গবেষকগণের সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে এই মডেলটি অনুসরণ করা অধিক যুক্তিযুক্ত। এই মডেলের মূল বক্তব্য হলো যে কোনো সিকিউরিটির প্রয়োজনীয় প্রতিদানের হার, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ঝুঁকিবিহীন সুদের হার, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এবং ঝুঁকি প্রিমিয়ামের রিস্ক প্রিমিয়াম সমান হবে। তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, ই আর সমান সমান রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর প্লাস এটা হলো রিস্ক প্রিমিয়াম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এফ প্লাস বি বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ, হায়ার ই আর সমান সমান রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর এফ সমান সমান রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আর এম হলো রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, বিটা হলো বিটা পোর্টফোলিও। তাহলে আমরা প্রথমে এই ইকুয়েশনে প্রথম অংশে দেখতে পাচ্ছি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটা হলো আর এফ, আর রিস্ক প্রিমিয়াম এটা বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ। তাহলে আর এম হলো মার্কেট পোর্টফোলিও রিটার্ন, আর আর এফ হলো এটা হলো রিস্ক ফ্রি রিটার্ন। এর পার্থক্য যদি আমরা বিটাকে দিয়ে গুণ করি তাহলে রিস্ক প্রিমিয়াম আমরা নির্ণয় করতে পারি। তাহলে ক্যাপিটাল অ্যাসেটস প্রাইজিং মডেলের এই মডেলের সাহায্যে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারি। এখন শিখব মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের অনুমিত শর্তসমূহ। আমরা দেখি এখানে 2 ধরনের অনুমিত শর্তের উপর সিএপিএম মডেলের ভিত্তি প্রতিষ্ঠিত। 1 নম্বর সিকিউরিটি বাজারে দক্ষতা। এখানে বলছে যে ক নম্বরে বলছে সকল সিকিউরিটি আয়ের হার এবং আয়ের পার্থক্যের মধ্যে সহসম্পর্ক রয়েছে। প্রত্যেক বিনিয়োগকারীর এই বিষয়ে সাধারণ জ্ঞান থাকে, অর্থাৎ সিকিউরিটিতে আয়ের হার এবং আয়ের পার্থক্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা প্রত্যেক সাধারণ বিনিয়োগকারী এখানে একটা সাধারণ ধারণা পেয়ে থাকে। খ, কর সম্পর্কিত কোনো প্রশ্ন নেই, অর্থাৎ এই মডেলে ট্যাক্স রেটটাকে অ্যাভয়েড করা হয়েছে, ট্যাক্সের প্রভাব নাই। গ, বিনিয়োগের উপর কোনো বাধা নিষেধ নাই। এখানে বলছে গ নম্বরে যারা বিনিয়োগকারী তাদের বিনিয়োগ করতে কোনো প্রকার বাধা নিষেধ নাই, অর্থাৎ যে কোনো ব্যক্তি বা বিনিয়োগকারী বাজারে ঢুকতে পারে এবং প্রয়োজনে তারা বাজার থেকে বের হয়ে যেতে পারে, কোনো বাধা নিষেধ নেই।
বাজার মূল্যের উপর কোনো একক বিনিয়োগকারী প্রভাব বিস্তার করতে পারে না। শেয়ারের বাজার মূল্য বা সিকিউরিটি বাজার মূল্যের উপর কোনো একক বিনিয়োগকারী এটা প্রভাব বিস্তার করতে পারে না। সকল বিনিয়োগকারীর নিকট সিকিউরিটি সম্পর্কে একই রকম তথ্য থাকে। যারা বাজারে বিনিয়োগকারী থাকে, আমাদের সিকিউরিটি মার্কেটে যে তথ্যগুলো থাকে সেগুলো সব বিনিয়োগকারীর নিকট একই তথ্য থাকে, এটা ধরে নেওয়া হচ্ছে। 6 নম্বরে সিকিউরিটি লেনদেনের ক্ষেত্রে কোনো ব্যয় নেই। সিকিউরিটি যখন লেনদেন হবে এটা ধরে নেওয়া হচ্ছে কোনো ব্যয় নেই। 2 নম্বরে বিনিয়োগকারীর অগ্রাধিকার। একটি নির্দিষ্ট মাত্রা ঝুঁকির মধ্যে যে সিকিউরিটি থেকে সর্বোচ্চ আয় পাওয়া যাবে এবং একটি নির্দিষ্ট আয়ের জন্য সর্বনিম্ন ঝুঁকি বহন করতে হবে, এসব সিকিউরিটিকে বিনিয়োগকারীগণ অগ্রাধিকার দেয়। সুতরাং বিনিয়োগকারীগণ ঝুঁকি দ্বারা প্রভাবিত হয়। এরপরে আমরা সিএপিএম মডেলের সূত্রটা আমরা একটু দেখি। এখানে মডেলের সূত্র ER = রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস রিস্ক প্রিমিয়াম। আমরা একটু আগেই দেখলাম RF প্লাস PJ RM মাইনাস RF, where ER = রিকর্ড রেট অফ রিটার্ন, RF = রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, RM = রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, বিটা J হলো বিটা কোএফিসিয়েন্ট। তাহলে এই যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের সূত্রের ব্যাখ্যা, এখানে যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলোর ব্যাখ্যা এখন আমরা শিখব। ক নম্বরে ঝুঁকিবিহীন রিটার্ন হার, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটা RFটা আমরা কিভাবে, সরকারি সিকিউরিটির উপর সুদের হারকে ঝুঁকিবিহীন আয়ের হার বলা হয়। আমরা আগেই বলেছি সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করলে এখান থেকে যে আয় আসবে এটা ঝুঁকিবিহীন আয়, কারণ সরকার যে কোনো অবস্থাতে সুদ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগকারীগণ অবশ্যই সুদ পাবে, কোনো অবস্থাতেই দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে আমরা ক নম্বর শিখলাম রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। খ নম্বরে শিখব বিটা সহগ, বিটা কোএফিসিয়েন্ট। বাজারে সকল শেয়ারের মূল্যের গড় পরিবর্তনের তুলনায় কোম্পানির মূল্যের হ্রাস-বৃদ্ধির হরকে ঝুঁকির পরিমাপ বলে। আর এই ঝুঁকির পরিমাপ হচ্ছে বিটা। বাজারে বিটা সহগ সাধারণত 1 হয়। যে সিকিউরিটি বিটা বেশি তার ঝুঁকিও বেশি আর আয়ও বেশি। স্থিতিশীল সিকিউরিটির বিটা তুলনামূলক কম হয়, ফলে এসব সিকিউরিটির ঝুঁকি কম হয়। তাহলে আমরা বিটা যদি, যেটা সাধারণ বিটা হলো মান হলো 1, এর থেকে যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে ঝুঁকি বাড়ে বা কমে। ঘ নম্বর বাজার পোর্টফোলিওর উপর রিটার্ন হার। এটা বলছে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, আমরা সূত্রে যেটা পড়ছিলাম RM। শেয়ার বাজারে তালিকাভুক্ত ও লেনদেনযোগ্য সকল সিকিউরিটির গড় আয়কে বাজার পোর্টফোলিও বলে। বাজার পোর্টফোলিওর উপর গড় উপার্জন হার ঝুঁকিহীন আয় অপেক্ষা কম, বেশি বা সমান হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি RF গ্রেটার দেন RM, RF লেস দেন RM, RF সমান RM। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে RM কম হতে পারে, RM বেশি হতে পারে বা RM সমানও হতে পারে। ঝুঁকিমুক্ত আয় অপেক্ষা RM কম হতে পারে, বেশি হতে পারে, সমানও হতে পারে। এখানে আমরা বাজার পোর্টফোলিওর উপর রিটার্ন হারটা, যেটা মার্কেট RMটা, সবসময় বাজারে তালিকাভুক্ত লেনদেনযোগ্য যেসব সিকিউরিটি আছে এদের গড় আয়কে বোঝানো হচ্ছে। আমার যদি 5টা কোম্পানিতে যদি আমার বিনিয়োগ থাকে, সেখান থেকে যে আয় হবে তার গড়কে বলা হচ্ছে RM। ঘ নম্বর ঝুঁকির প্রিমিয়াম, রিস্ক প্রিমিয়াম। বাজারের গড় রিটার্ন ঝুঁকিবিহীন রিটার্ন অপেক্ষা বেশি হলে শেয়ার হোল্ডারগণ বেশি রিটার্ন পাবে, কারণ ঝুঁকির পরিমাণ হলো RM মাইনাস RF। সুতরাং বলা যায় RM গ্রেটার দেন RF। এখানে শেয়ার হোল্ডারগণ বেশি পরিমাণ রিটার্ন পাবে। RM লেস দেন RF, এখানে শেয়ার হোল্ডারগণ কম রিটার্ন পাবে। আর একটা RM সমান RF, শেয়ার হোল্ডারগণ ঝুঁকিহীন অবস্থায় অবস্থান করে। তাহলে এখানে আমরা 3টা অবস্থান দেখলাম, RM বেশি, RM কম, RM সমান। এই 3 অবস্থাতে আমরা রিস্ক প্রিমিয়াম নির্ণয় করতে পারি। এবার শিখবো আমরা একটা প্রবলেম। বাই ইউজিং দ্য বেসিক ইকুয়েশন ফর ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর দ্য অ্যাসেট উইথ এ বিটা অফ 0.9 when the risk free rate হলো 8%, মার্কেট রিটার্ন 12%।
তাহলে আমরা এখানে প্রবলেমে দেখতে পাচ্ছি যে একটা বাজারে ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেল ব্যবহার করে প্রত্যাশিত আয় বের করতে হবে। সেখানে বিটার মান হলো 0.9, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হলো RF হলো 8%, মার্কেট রিটার্ন RM হলো 12%। আমরা এখানে দেখি CAPM মডেলের সূত্র এক্সপেক্টেড রিটার্ন সমান সমান RF প্লাস বিটা RM মাইনাস RF। তাহলে এখানে আমরা হোয়ার দেখতে পাচ্ছি ER সমান সমান রেট অফ রিটার্ন, হোয়াট এটা বের করতে হবে। RF সমান সমান রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8% এখানে, RM সমান সমান রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও এখানে সমান সমান 12%। আর একটা জিনিস এটা বিটা সমান সমান বিটা কোএফিসিয়েন্ট সমান সমান 0.9। তাহলে এগুলো আমরা এই প্রবলেম থেকে আমরা এগুলো বের করলাম। এখন আমরা সূত্রে মান বসাই, দেখি কি পাই। ER সমান সমান RA প্লাস বিটা RM মাইনাস RF। এখানে RF হলো 8% প্লাস 0.9 এটা বিটার মান, RM হলো 12%, RF হলো 8%। তাহলে আমরা 8% প্লাস 3.60%, অর্থাৎ এটার পার্থক্য করলে 4%, 0.9 দিয়ে গুণ দিলে 3.6 হয়। তাহলে 8 প্লাস 3.6 যোগ করলে 11.6। তাহলে আমরা এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইজিং মডেলের সাহায্যে আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করতে পারি। এই অঙ্কে আমরা শিখলাম। আমরা এখন শিখব চিত্রগত ধারণা। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা হলো বিটা সহগ নিচে OX অক্ষে, আর OY অক্ষে হলো রিটার্নের হার 4, 8, 12। তাহলে বিটা সহগ এটা এই রেখার নিচে এটা হলো ঝুঁকিহীন আয় RF, আর বাজার ঝুঁকি প্রিমিয়াম হলো RM হলো এই রেখা। তাহলে এইভাবে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে বিটা সহগ বেশি হলে রিটার্নের পরিমাণ বাড়তেছে। এই যে এরপরে যেটুকু বাড়বে সেটুকুই বিটা সহগ। এই রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। এটাকেই আমরা চিত্রের মাধ্যমে আমরা শিখলাম। এরপরে শিখব CAPM এর সমালোচনা বা সীমাবদ্ধতা। মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল কতকগুলো অনুমানের উপর প্রতিষ্ঠিত। অনুমানগুলো অধিকাংশই গ্রহণযোগ্য নয়, ফলে মডেলটি সমালোচনার সম্মুখীন হয়। 1. সম্পত্তি বিভাজ্যতা। এই মডেল অনুযায়ী বিনিয়োগযোগ্য সম্পত্তিগুলো বিভাজ্য, কিন্তু বাস্তবে অধিকাংশ বিনিয়োগী প্রকল্পই বিভাজ্য নয়। তাহলে এখানে ধরে নেওয়া হলো যে সম্পত্তিগুলো বিভাজ্য, যেখানে আমরা বিনিয়োগ করব সেই বিনিয়োগকৃত সম্পত্তিগুলো বিভাজন করা যায়, কিন্তু বাস্তবে এগুলো বিভাজন করা যায় না। দেউলিয়া ব্যয়। এখানে দেউলিয়া ব্যয় শূন্য ধরা হয়েছে, কারণ দেউলিয়ার সময় সম্পত্তি ভগ্নমূল্য বিক্রয় করা যায়, কিন্তু অনুমানটি সঠিক নয়। যখন দেউলিয়া হয় সেই সম্পত্তি কেউ নিতে চায় না, নেয় না, সেই সম্পত্তির কোনো মূল্য আমরা পাই না। এই জন্য এই অনুমানটি সঠিক নয়। 3 নম্বর অভিন্নমুখী ঝুঁকি। এই মডেলে অনুমান করা হয়েছে দেউলিয়ার মূল কারণ হলো অভিন্নমুখী ঝুঁকি। প্রকৃতপক্ষে দেউলিয়া নির্ভর করে মোট ঝুঁকির উপর। তাহলে মোট ঝুঁকিটাই উপর নির্ভর করে দেউলিয়া, কিন্তু অভিন্নমুখী ঝুঁকি এটা অনুমান করা হয়েছে, এটা ঠিক না। দক্ষ শেয়ার বাজার। এই মডেল অনুযায়ী অনুমান করা হয়েছে শেয়ার বাজার দক্ষ ও বৃহৎ হবে, কিন্তু প্রকৃতপক্ষে সব শেয়ার বাজার দক্ষ নয়। শেয়ার মার্কেটে যারা লেনদেন করে বা ক্রয় বিক্রয় করে, শেয়ার বিনিয়োগকারী বা সিকিউরিটি বিনিয়োগকারী, এরা এই মডেলে ধরে নেওয়া হয়েছে এরা দক্ষ, কিন্তু বাস্তবে অধিকাংশ দেশেই শেয়ারে যারা বিনিয়োগ করে তারা দক্ষ নয়। এই কারণে এটা ঠিক নয়। ঋণের ব্যয়। এই মডেল অনুমান করা হয়েছে বিনিয়োগকারীগণ প্রতিষ্ঠানের মতো একই হার সুদে ঋণ গ্রহণ ও প্রদান করবে, কিন্তু বাস্তবে ঋণকৃত সুদের হারের মধ্যে পার্থক্য বিদ্যমান। অর্থাৎ আমাদের এই মডেলে ধরে নেওয়া হয়েছে যে অনুমান করা হয়েছে যারা বিনিয়োগকারী তারা প্রতিষ্ঠানে যেভাবে ঋণ পায়, যে সুদে ঋণ পায় সেই সুদে এরাও পাবে, কিন্তু বাস্তবে এটা ঠিক নয়। এই বিনিয়োগকারীরা দেখা যাচ্ছে যে সেই হারে ঋণ পায় না, সুদ হয় কম বা বেশি দিতে হয়। তাহলে আমরা CAPM মডেলের সমালোচনা আমরা শিখলাম। এই মডেল এই দুর্বলতার কারণে এই মডেলটি
গ্রহণযোগ্যতা কিছুটা হারাইছে, আমরা তা শিখলাম এখানে। আমরা এরপরে বিটা সহগ, বিটা কোএফিসিয়েন্ট শিখব। যে সূচক দ্বারা বাজারে আয়ের হার এবং সিকিউরিটি আয়ের হারের তারতম্য পরিমাপ করা হয় তাকে বিটা সহগ বলে। এখানে বলছে বাজার আয়ের হার এবং সিকিউরিটি আয়ের হারের তারতম্য, এই দুটার পার্থক্যকে বলা হচ্ছে বিটা সহগ। বাজারে সকল শেয়ারের মূল্যের গড় পরিবর্তনের তুলনায় কোম্পানির মূল্যের হ্রাস-বৃদ্ধি হওয়াকেই ঝুঁকি পরিমাপ বলে, আর এই ঝুঁকির পরিমাপ হচ্ছে বিটা। বাজারে বিটা সহগ সাধারণত এক হয়। যে সিকিউরিটির বিটা যত বেশি তার ঝুঁকি বেশি, আয়ও বেশি। স্থিতিশীল সিকিউরিটির বিটা তুলনামূলকভাবে কম হয়, ফলে এসব সিকিউরিটির ঝুঁকি কম হয়। সিলেক্টেড ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি কোএফিসিয়েন্ট অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন। এখানে সিলেক্টেড বিটা, কোএফিসিয়েন্ট এবং দেয়ার ইন্টারপ্রিটেশন। আমরা বিটার বিভিন্ন মান, এগুলো মন্তব্য, এটা হলো ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা। তাহলে আমরা এবার দেখি 2, বিটার মান যদি 2 হয়, মোর ইন সেম। এখানে বলছে ইন্টারপ্রিটেশন টুয়াইস অ্যাজ রেসপন্সিভ অর রিস্কি অ্যাজ দ্য মার্কেট। এটা রিস্কি মার্কেট। যদি বিটার মান যদি 2 হয় তাহলে এটা রিস্ক বেশি হয়। 1, তাহলে এটা ডিরেকশন অ্যাজ মার্কেট, সেম রেসপন্স অর রিস্ক অ্যাজ দ্য মার্কেট, দ্যাট ইজ অ্যাভারেজ রিস্ক। এখানে অ্যাভারেজ রিস্ক আছে। 0.5, এখানে অনলি হাফ অ্যাজ রেসপন্সিভ অর রিস্কি অ্যাজ দ্য মার্কেট। তাহলে 0.5 হলে এখানে রিস্কটাও হাফ হয়ে যাবে, মানে কম হবে। আর যদি বিটার মান যদি 0 হয়, সেক্ষেত্রে আনএফেক্টেড বাই দ্য মার্কেট মুভমেন্ট, সেখানে বাজারে কোনো প্রভাব পড়বে না। -0.5 যদি হয়, মোর ইন অপোজিট। এই পজিটিভ মাইনাস প্লাসের 0.5-এর অপোজিট এটা। অনলি হাফ অ্যাজ রেসপন্স অর রিস্কি অ্যাজ দ্য মার্কেট, এটার মানও হাফ হবে, রিস্ক হাফ। -1, ডিরেকশন টু দ্য মার্কেট, সেম রেসপন্স অর অ্যাজ দ্য মার্কেট, দ্যাট ইজ অ্যাভারেজ রিস্ক। এটা একটা গড় ঝুঁকির এখানে পরিমাপ করা হয়। -2 হলে টুয়াইস অ্যাজ রেসপন্সিভ অর রিস্কি অ্যাজ দ্য মার্কেট, এটাও মার্কেটে এটা ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা বিটার বিভিন্ন মানের ইন্টারপ্রিটেশন আমরা শিখলাম। তাহলে এবার আমরা শিখব পোর্টফোলিও বিটা। একটি পোর্টফোলিও যে সকল সম্পদের সমন্বয়ে গঠিত হয় তাদের সকল সহগ ব্যবহার করে ওই পোর্টফোলিও বিটা নির্ণয় করা হয়। এক্ষেত্রে নিচের সূত্র ব্যবহার করা হয়। পোর্টফোলিও বিটা সমান সমান বিপি, পোর্টফোলিও বিটা সমান সমান ওয়াইট 1 ইন্টু ওয়াইট 1 ইন্টু বিটা 1 প্লাস ওয়াইট 2 ইন্টু বিটা 2 প্লাস ডট 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 প্লাস ওয়াইট এন ইন্টু বিটা এন। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, সমান সমান সামেশান পাওয়ার আপার হলো লিমিট হলো এন, লোয়ার লিমিট জে সমান সমান 1 ডব্লু জে ইন্টু বিজে, হোয়ার বিপি হলো বিটা পোর্টফোলিও বা পোর্টফোলিও বিটা, ডব্লু জে হলো প্রপোর্শন অফ পোর্টফোলিও, টোটাল ভ্যালু রিপ্রেজেন্টেড বাই জে, বিজে হলো বিটা অফ অ্যাসেট জে। তাহলে এইভাবে বিটা পোর্টফোলিও আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ বিভিন্ন প্রকার যে কোম্পানিতে বিনিয়োগ, তাদের ওয়েট এবং বিটা দিয়ে গুণ করে সেগুলো যোগ করব আমরা বিভিন্ন সালের মধ্যে, যোগ করলে আমরা বিটা পোর্টফোলিও পাবো। তো এটা আমরা বিটা পোর্টফোলিও শিখলাম। এবার আমরা একটা অঙ্ক দেখি, বিটা পোর্টফোলিও প্রবলেম। Mr. A has 2 portfolio. He wants to maintain one by measuring risks. Each portfolio has 2 assets. Following table has shown assets and beta. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট পোর্টফোলিও এ, পোর্টফোলিও বি, প্রপোর্শন বিটা, এখানে 1, এখানে প্রপোর্শন দেওয়া আছে 2, 3, 4, 5, এটা দেওয়া আছে। পোর্টফোলিও এতে দেওয়া আছে 0.1, 0.3, 0.2, 0.2, 0.2, আর বিটার মান 1.65, 1.00, 1.30, 1.1, 1.25, আর পোর্টফোলিও বিতে প্রপোর্শন দেওয়া আছে 1, 1, 0.1, 0.1, 0.2, 0.1, 0.5, এটা বিটার মান দেওয়া আছে 0.8, 1, 0.65, 0.75,
1.05। তাহলে এটা আমরা কীভাবে বের করতে পারি? ক্যালকুলেশন বিটা পোর্টফোলিও এ অ্যান্ড বি। তাহলে বিটা পোর্টফোলিও এ সমান সমান ডব্লিউ এ ইন্টু বিটা 1 প্লাস ডব্লিউ টু ওয়াই টু বিটা 2 প্লাস ডট 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 ওয়াইট এন মানে ডব্লিউ এন বিটা এন। তাহলে আমরা মান বসালে আমরা পাবো সমান সমান 0.10 ইন্টু 1.65 এটা গুণ প্লাস 0.3 ইন্টু 1 প্লাস 0.2 ইন্টু 1.3 প্লাস 0.2 ইন্টু 1.1 প্লাস 0.020 ইন্টু 1.25। তাহলে এগুলো মানগুলো আমরা গুণ করলে পাবো 0.165 প্লাস 0.3 প্লাস 0.26 প্লাস 0.22 প্লাস 0.25। এগুলো আমরা যোগ করলে 1.195 সমান সমান 1.2। এখানে 1.919কে আমরা 1.2 ধরে নিয়েছি। বিটা পোর্টফোলিও বি সমান সমান W1 ইন্টু বিটা 1 প্লাস W2 বিটা 2 প্লাস ডট 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 প্লাস WN ইন্টু বিটা এন। তাহলে এটা 0.1 ইন্টু 0.8 প্লাস 0.1 ইন্টু 0.1 প্লাস 0.20 ইন্টু 0.65 প্লাস 0.1 ইন্টু 0.75 প্লাস 0.5 ইন্টু 1.05। তাহলে এগুলো মানগুলো আমরা গুণ করলে 0.08 0.1 প্লাস 0.13 প্লাস 0.075 প্লাস 0.525 সমান সমান 0.91। তাহলে আমরা পোর্টফোলিও বিটা এতে পাইলাম 1.2, পোর্টফোলিও বিটা বিতে পাইলাম 0.91। আমরা তাহলে এখন শিখব মূলধন বাজার রেখা ক্যাপিটাল মার্কেট লাইন। এখানে যেটা বলছে ঝুঁকিমুক্ত বিনিয়োগের আয় এবং বাজার বিনিয়োগের আয়ের সংযোগকারী রেখাকে মূলধন বাজার রেখা বলে। দক্ষ পোর্টফোলিওর সমন্বয়ে গঠিত হয় ফ্রন্টিয়ার। এই ফ্রন্টিয়ার যে রেখাটি আঁকা হয় তার সাথে স্পর্শ করে ঝুঁকিমুক্ত আয়ের হারের সাথে যে রেখাটি আঁকা হয় তাকে মূলধন বাজার রেখা বলে। এই রেখাটি অবশ্যই সংযোগ থাকবে এর সাথে। ঢাল হচ্ছে এখানে বলছে স্লোপ অফ সিএমএল সমান সমান আর এম মাইনাস আর এফ সিগমা এম। তাহলে এটা আমরা দেখি হায়ার আর এম সমান সমান মার্কেট রিটার্ন, আর এফ সমান রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আর সিগমা এম সমান সমান স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট রিটার্ন। তাহলে আমরা মূলধন বাজার রেখা শিখলাম। মূলধন বাজার রেখা বলছে ঝুঁকিমুক্ত বিনিয়োগের আয় আর বাজারে বিনিয়োগের আয়ের সংযোগকারী রেখাকে বলা হচ্ছে সিএমএল মানে ক্যাপিটাল মার্কেট লাইন। তাহলে আমরা এটা স্লোপ, এর ইকুয়েশন ভিন্ন আছে, আমরা পরে শিখব। এবার বাজার মূলধন রেখা আমরা স্লোপ দেখলাম ইকুয়েশনে, এবার শিখব এক্সপেক্টেড রিটার্ন, আর এটা হলো সিগমা এম। এইগুলা সিগমা এম আর এটা হলো এক্সপেক্টেড রিটার্ন। এটা আর এফ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এই পর্যন্ত, আর এটা রিস্ক প্রিমিয়াম। তাহলে এই যে রিস্ক প্রিমিয়ামের এই রিস্ক ফ্রি রিটার্নের উপর থেকে যে লাইনটি ডান দিকে বরাবর গেছে এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন। এটা এম বিন্দুতে সেট করছে, সেখানে হলো আর এম। এটার গড় মার্কেটে যে বিভিন্ন কোম্পানিতে আমরা বিনিয়োগ করি ঝুঁকিপূর্ণ, সেগুলোর আয়ের গড়ই হলো আর এম। তাহলে এই রেখা এটা আমরা সিএমএল রেখার সাহায্যে আমরা নির্ণয় করলাম। এখন আমরা শিখব কোনো পোর্টফোলিও প্রত্যাশিত আয় হচ্ছে ঝুঁকিমুক্ত আয় এবং ঝুঁকির জন্য প্রাপ্ত প্রিমিয়ামের যোগফলের সমান। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যাশিত আয় ও ঝুঁকির মধ্যে এক প্রকার সরলরৈখিক সম্পর্ক প্রদর্শনকারী রেখা হচ্ছে মূলধন বাজার রেখা, এই রেখাটা। তাহলে ইফ একটা অঙ্ক শিখবো আমরা প্রবলেম, আর এফ সমান সমান 10%, আর এম সমান 50%, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন এম সমান সমান 15%, স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমা পি সমান সমান 16%, দেন ই আর সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম ইন্টু সিগমা পি। তাহলে মান যদি বসাই আমরা, তাহলে এখানে আমরা পাবো 10% প্লাস
15% মাইনাস 10% ডিভাইডেড 15% ইন্টু 16%, তাহলে এটার মান পেলাম 15.33%। তাহলে এইভাবে আমরা সিএমএল আমরা বের করতে পারি। সিএমএল এর ইকুয়েশন এটা, আর আমরা স্লোপটা আগের স্লাইডে শিখলাম। স্লোপটা শুধু এইটুকু, আর ইকুয়েশন হলো আর এম এবং সিগমা পি, এরা গুণ হবে, এটা যোগ হবে, আমরা শিখলাম। এরপরে আমরা শিখব এসএমএল, সিকিউরিটি বাজার রেখা, সিকিউরিটি মার্কেট লাইন। তাহলে সিকিউরিটি মার্কেট লাইনটা কি? মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলে যখন রেখাচিত্রে প্রকাশ করা হয়, ওই রেখাচিত্রটিকে বাজার রেখা বলে, এসএমএল, সিকিউরিটি মার্কেট লাইন। এসএমএল সাধারণত একটি সরলরেখা হয়। কি পরিমাণ রিটার্নের জন্য কি পরিমাণ আয় প্রয়োজন তা এই এসএমএল দ্বারা দেখানো হয়। এসএমএল এর মাধ্যমে ঝুঁকি, আয়, ট্রেড অফ খুব পরিষ্কারভাবে দেখানো যায়। স্লোপ অফ এসএমএল সমান সমান আর এম মাইনাস আর এফ। এখানে হয় আর এফ সমান সমান রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আর এম সমান সমান রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও। এগুলো আমরা আগে শিখেছি। এটা হলো স্লোপের সূত্র, মনে রাখতে হবে। আর ইকুয়েশনটা সিএপিএম এর মতোই হবে, আমরা শিখবো একটু পরেই। সিকিউরিটি বাজার রেখা, এটা রেখাচিত্রের সাহায্যে আমরা কীভাবে দেখাতে পারি। এখানেও সিগমা এম এগুলো 0.5, 0.1, এটা এই রেখা ও এক্স অক্ষে, আর ও ওয়াই অক্ষে আমরা এক্সপেক্টেড রিটার্ন আর এফ, আর এম, আর জেড। তাহলে এখানে আমরা স্বাভাবিক বিনিয়োগ আর এম এখানে নির্ধারণ হয়েছে। আর এম এর উপরে যে রেখাটা, এই যে এই পর্যন্ত অতিরিক্ত ঝুঁকির ফলে যে আমরা তার গড়ের যে আয়, সেটাকে বলা হচ্ছে সিকিউরিটি মার্কেট রেখা। এটা আর এফ থেকে শুরু হয়েছে, আর এম এ যায় স্পর্শ করছে, শেষে যায় এই লাইন আর জেডেও স্পর্শ করছে। তাহলে এইভাবে আমরা সিকিউরিটি বাজার রেখা আমরা নির্ণয় করতে পারি। এবার যে সকল সম্পদে বিটার মান 1-এর অধিক, তাদের ঝুঁকির প্রিমিয়াম বাজার ঝুঁকির প্রিমিয়ামের চেয়ে অধিক। এই যে অধিক ঝুঁকি। অন্যদিকে যেসব সম্পদের বিটা 1-এর কম, তাদের ঝুঁকির প্রিমিয়াম বাজার ঝুঁকির প্রিমিয়ামের চেয়ে কম। এখানে আমরা উদাহরণের সাহায্যে শিখব। আর এফ সমান সমান 8%, বিজে 1, আর এম 12%। তাহলে ই আর সমান সমান আর এফ প্লাস বিজে মানে বিটা, আর এম মাইনাস আর এফ মানে মার্কেট পোর্টফোলিও মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। 8% প্লাস 1 ইন্টু 12% মাইনাস 8%। তাহলে এটা আমরা 8%, এটা 1, এটা 4% দিয়ে গুণ করলে 4ই হবে। 8 প্লাস 4 সমান সমান 12%। তাহলে এটা আমরা এসএমএল আমরা শিখলাম, সেখানে মান নির্ণয় করলাম 12%। এরপরে আমরা শিখব মূলধন বাজার রেখা ও সিকিউরিটি বাজার রেখার মধ্যে পার্থক্যের বিষয় সিএমএল, ক্যাপিটাল মার্কেট লাইন, এসএমএল, সিকিউরিটি মার্কেট লাইন। আমরা এগুলো এখন শিখব। 1 নম্বর সংজ্ঞা, ঝুঁকিমুক্ত আয় বিন্দু হতে দক্ষ ফ্রন্টিয়ার রেখা স্পর্শ করে যে রেখা আঁকা হয় তাকে মূলধন বাজার রেখা বলে। মূলধন সম্পদ মূল্যায়ন মডেলে যে রেখা চিত্রে প্রকাশ করা হয় তাকে সিকিউরিটি মার্কেট বাজার রেখা বলা হয়। ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক 2 নম্বর। তাহলে সিএমএল এ দেখা যাচ্ছে এই রেখা মূল কাজ দক্ষ পোর্টফোলিও নির্বাচন। এই রেখার মূল কাজ ঝুঁকি আয় সম্পর্ক প্রদর্শন। তাহলে ক্যাপিটাল মূলধন বাজার রেখার কাজ হলো দক্ষ পোর্টফোলিও, আর এসএমএল এর মূল কাজ হলো ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক প্রদর্শন। বাজার আয়ের সাথে সম্পর্ক 3 নম্বর। এই রেখা বাজার আয়ের সাথে কোনো সম্পর্ক দেখায় না, এই রেখা বাজার আয়ের সাথে সম্পর্ক দেখায়। ঝুঁকির পরিমাপ, পরিমিত ব্যবধান বা ঝুঁকি পরিমাপ করা হয়। পরিমিত ব্যবধান দ্বারা ঝুঁকি পরিমাপ করা হয়, আর এখানে বিটা সহগ দ্বারা ঝুঁকি পরিমাপ করা হয়। অর্থাৎ মূলধন বাজার রেখা নির্ণয় করার জন্য পরিমিত ব্যবধান লাগে। আমরা এর নিচে দেখতে পাচ্ছি, এই যে এখানে সিগমা এম, আর এখানে বিটা সহগ ব্যবহার করা হয়। বিটা সহগ হচ্ছে যে বিজে মানে বিটা। তাহলে ঢাল, স্লোপ অফ সিএমএল সমান সমান আর এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম। আর এটার স্লোপ এসএমএল এর স্লোপ হলো স্লোপ অফ এসএমএল সমান সমান আর এম মাইনাস আর এফ। 6 নম্বরের সমীকরণ, তাহলে আর জে সমান সমান আর এম মাইনাস আর এফ ইন্টু সিগমা এম ইন্টু সিগমা পি।
আর এখানে এক্সপেক্টেড রিটার্ন সমান সমান আর এফ প্লাস বিজে ইন্টু আর এম মাইনাস আর এফ। তাহলে আমরা দুটার মধ্যে পার্থক্য সেটা আমরা শিখলাম। সিকিউরিটি মার্কেট রেখা আর ক্যাপিটাল মার্কেট লাইন আর সিকিউরিটি মার্কেট লাইন এর মধ্যে পার্থক্য। এই যে এই বিষয়গুলো আমরা যে এই 4, 5, 6 এগুলোতে স্পষ্ট পার্থক্য নির্ণয় বোঝা যাচ্ছে। আমরা এরপরে একটা প্র্যাকটিক্যাল অঙ্ক শিখব। প্র্যাকটিক্যাল প্রবলেম 1, এক্স কোম্পানি ইজ 15% লেস রিস্কি দেন অ্যাভারেজ মার্কেট, দ্য এক্সপেক্টেড মার্কেট রিটার্ন 12%, the T-bond rate is 4.5%. 1. Record 1. What is the expected rate of return of capital in X? X company expected return কত? 2. Should X accept the project if earn a rate of return 15%? Has a beta হলো 1.25. 1 এ বলছে expected return বের করতে বলছে। এটা এই ক্ষেত্রে আমাদের বিটার মান নাই, বের করতে হবে। গিভেন আর এফ সমান সমান 4.5, বিজেড মানে বিটা জেড কোম্পানি, এখানে যেহেতু রিস্ক লেস 15%, তাহলে 1 মাইনাস 0.5 বিয়োগ দিলে 0.85 হবে বিটার মান। রিকর 1, ই আর সমান সমান আর এফ প্লাস বিটা আর এম মাইনাস আর এফ, এক্সপেক্টেড রিটার্ন সমান সমান 4.5% প্লাস 0.85, 12% মাইনাস 4.5। তাহলে আমরা মান বসায় পাবো এটা 4.5% প্লাস 6.37%, তাহলে যোগ করলে 10.875%। তাহলে এটা এক্সপেক্টেড রিটার্ন আমরা পাইলাম 10.875%। এবার রিকর্ড 2, এক্সপেক্টেড রিটার্ন সমান সমান আর এফ প্লাস বিটা আর এম মাইনাস আর এফ। তাহলে এখানে আমাদের ই আর সমান সমান 4.5 প্লাস 1.25, 12% মাইনাস 4.5। তাহলে এখানে আমরা পাচ্ছি 4.5 প্লাস 9.375 সমান সমান 13.875। তাহলে প্রজেক্ট রিটার্ন, যেহেতু প্রজেক্ট রিটার্নটা হলো 15% ইজ হায়ার দ্যান সিপিএম রিটার্ন 13.875, সো এক্স কোম্পানি শুড অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে রিস্ক লেস হলো 15%, এই যে রেট অফ রিটার্ন হলো 15%, কিন্তু এখানে আমাদের এক্সপেক্টেড রিটার্নটা 13.85%, যেহেতু কম আর এটা রিটার্নটা বেশি, বাজার থেকে আমরা রিটার্ন বেশি করি, সেহেতু এই প্রজেক্টটা আমাদের গ্রহণ করা উচিত। তাহলে এরপরে আমরা শিখব প্রবলেম 2, প্র্যাকটিক্যাল প্রবলেম 2। দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 10%, মার্কেট রেট অফ রিটার্ন ইজ 16%, with a standard deviation of 25%. The following information is available for mutual fund, all assumed to be efficient. এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড, এটা ডিবিএইচ স্ট্যান্ডার্ড ডিভিশন হলো 0.16, আইসিবি স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 0.18, এনবিএল এর স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 0.1। তাহলে আমাদের এখান থেকে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট স্লোপ অফ সিএমএল, ক্যাপিটাল মার্কেট লাইনের স্লোপ নির্ণয় করতে হবে। 2. এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ মিউচুয়াল ফান্ড। তাহলে সলিউশন 1, রিকোয়ার 1-এ স্লোপ অফ সিএমএল সমান সমান আর এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম। তাহলে এখানে আর এম এর মান হচ্ছে 16%, আর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 10%, আর স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 25%, এই যে 0.25। তাহলে এখানে এর দুটার ব্যবধান হচ্ছে 0.06 ভাগ 0.25 সমান সমান 0.24। এইভাবে আমরা স্লোপ অফ সিএমএল বের করলাম, এর মান হলো 0.24। এবার রিকোয়ার্ড 2, হোয়ার আর এম সমান সমান 0.16, আর এফ সমান সমান 10, সিগমা এম সমান সমান 0.25। আমরা রিকোয়ার্ড 2, অ্যাকর্ডিং টু সিএমএল ডিবিএইচ সমান সমান এক্সপেক্টেড রিটার্ন সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম ইন্টু সিগমা পি। এখানে আর এফ এর মান 0.10 প্লাস 0.16 মাইনাস 0.10 ডিভাইডেড 0.25 ইন্টু 0.16। এভাবে মান বসালে আমরা পাচ্ছি, এখানে আমরা মান বসায় যেটা আমরা পাচ্ছি সেটা হলো 0.10 ইন্টু প্লাস
0.06 divided 0.25 into 0.16, 0.10 plus 0.24 into 0.10 সমান সমান 0.10 plus 0.0384, 0.1384 সমান সমান 13.84%। তাহলে আমরা ডিবিএইচ এর এক্সপেক্টেড রিটার্ন পাইলাম 13.84%। এরপরে আমরা আইসিবির এক্সপেক্টেড রিটার্ন বের করবো আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ডিভাইডেড সিগমা এম ডিভাইডেড সিগমা পি। তাহলে এখানে আমরা মান বসালাম, এখানে সিগমার মানটাই শুধু পৃথক হবে 0.18। তাহলে এভাবে 0.18, আগের এগুলো সব ঠিক আছে। 0.18 যে গুণ দেই 0.10 প্লাস 0.0432, তাহলে মান পাচ্ছি 14.1432, 14.32%। আমরা এবার এনবিএল এর এক্সপেক্টেড রিটার্ন বের করবো সমান সমান আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ডিভাইডেড সিগমা এম ইন্টু সিগমা পি। এর মান শুধু সিগমা পির মানটা ভিন্ন আছে, এখানে 0.1, তাহলে 0.10 প্লাস এই দুটার পার্থক্য 0.06 ভাগ 0.25 ইন্টু 0.10। এভাবে মান বের করলে এখানে মান হবে 0.1240, অর্থাৎ 12.40%। তাহলে আমরা তিনটার এক্সপেক্টেড রিটার্ন সিএমএল অনুযায়ী আমরা বের করলাম। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো শিখলাম। তাহলে আজকে আলোচনায় আমরা কি শিখলাম? আজকে আলোচনা থেকে আমরা যে শিখলাম ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক কী সেটা আমরা নির্ণয় করলাম। ঝুঁকি পছন্দকরণ আচরণ সম্পর্কে ধারণা পেয়েছি। মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল সিএপিএম সম্পর্কে ধারণা পেয়েছি। মূলধন সম্পত্তি মডেলের সমালোচনা শিখলাম। বিটা সহগ, পোর্টফোলিও বিটা, মূলধন বাজার রেখা, সিকিউরিটি বাজার রেখা সম্পর্কে ধারণা পেলাম। মূলধন বাজার রেখা ও সিকিউরিটি বাজার রেখার মধ্যে পার্থক্য নির্ণয় করা শিখেছি। ব্যবহারিক দুইটা অঙ্ক করলাম, সমাধান করলাম, দেখলাম প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম 1, 2। এখন আমরা রিকমেন্ডেড বুকস আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1, জেমস ভ্যান হুম অ্যান্ড জন এম ওয়াকউইচ, ফান্ডামেন্টাল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। 2, হ্যাম্পটন, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। 3, বার্নস্টেইন এলএ অ্যান্ড জে উইল, এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এছাড়াও প্রফেসর তৌহিদুর রহমান স্যারের একটা বই আছে মিলেনিয়াম পাবলিকেশন, সেই বই তোমরা বাংলা বই ফলো করতে পারো। আমি এই অঙ্কগুলো সেই বই থেকে আমি নিয়েছি, সেই বইটি ফলো করলে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সকলকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্টে হোম, স্টে সেফ, খোদা হাফেজ।